আমাদের আজকে মূলত কিছু প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব। আর এই মাসটা মানে এপ্রিল মাসটা মেইনলি এটা তো আমরা 222 221-এর জন্য ডেডিকেট করে রেখেছি। তো সেই কারণে 223-এর যে মূল ক্লাস সেটা আমাদের আবার মে থেকে স্টার্ট হবে। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন থাকলে পরে সেই প্রশ্নগুলোর আনসার খুঁজবার চেষ্টা করব। তো 223-এ একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কোনো জাতকের চাকরি হবে কিনা, চাকরি হওয়ার পরে চাকরি থাকবে কিনা, চাকরি চলে গেলে আবার পাবে কিনা, উন্নতি রয়েছে কিনা, চাকরি সম্পর্কে এই বিষয়গুলো আমরা কি করে দেখব, এইগুলোকে আমাদের একটুখানি আইডেন্টিফাই করতে হবে। তো এইটার জন্য আমরা যেটা করব, আমরা একটা কুণ্ডলী থেকে ব্যাপারটা জানবো। তো আমি একটু শেয়ার করি screen। তো দেখুন আমাদের এখানে কিছু টাইমিং শো করানো রয়েছে, লক্ষ্য করলেই দেখতে পাবেন। ডেট অফ বার্থ টাইম গুলো একটু দেখে নিন। 22শে জানুয়ারি 2000। আহ, যারা নিউমারোলজি করছেন এটা কিন্তু একটা অসাধারণ ডেট। 22/1/2000। জন্ম সময় হচ্ছে 6টা 10 AM, প্লেস অফ বার্থ হচ্ছে বনগাঁ। ভদ্রলোকের মকর লগ্ন। ভদ্রলোকের মকর লগ্ন, কর্কট রাশি এবং শ্লেষা নক্ষত্র। আরেকবার বলি, মকর লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্র। এই তিনটে পয়েন্ট দিয়ে আমরা যখন পাস করব তখন একটা বেসিক কনসেপ্ট তৈরি হয়ে যাবে। মকর লগ্নের ক্যারেক্টারিস্টিক্স, চন্দ্রটা সক্ষেত্রী মানে বলবান চন্দ্র। লগ্নের সপ্তমে চন্দ্র রয়েছে এবং কোথায় রয়েছে না অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র হচ্ছে কমপ্লিকেটেড কনস্টেলেশন, মানে অশ্লেষা নক্ষত্র হচ্ছে কুণ্ডলীকৃত অবস্থা, পেঁচানো 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 পেঁচানো। তার অধিপতি হচ্ছেন বুধ, মকর লগ্নের জন্য ষষ্ঠপতি এবং নবমপতি বুধ। তিনি হচ্ছেন গিয়ে চন্দ্রের নক্ষত্র অধিপতি, প্রথম চরণে রয়েছে। এই জায়গাটা আজকে আমি একটুখানি আপনাদের সঙ্গে ডিসকাস করব, তারপরে অন্য মেইন পয়েন্টে যাব। এই যে নক্ষত্রে রয়েছে, নক্ষত্রের প্রথম চরণে রয়েছে, এই প্রথম চরণটা কোন নবাংশকে রিপ্রেজেন্ট করছে এইটা চট করে খেয়াল করে নিতে হবে। যেমন হচ্ছে গিয়ে ধরুন অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণ মানে কর্কট রাশির পঞ্চম চরণ, তাহলে পঞ্চম না, তা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ষষ্ঠ চরণ। কর্কট রাশির ষষ্ঠ চরণ গোনা হবে কর্কট থেকেই। মানে এই যে অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণে, খুব ভালো করে শুনবেন, অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণে চন্দ্রটা পড়লো, এর সাথে সাথে কিন্তু এই লোকটার মধ্যে কর্কট রাশির সাথে সাথে ধনু রাশির প্রভাব সেটা তাহলে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র প্রথম চরণ, কিন্তু এর সঙ্গে কর্কটের কোয়ালিটিতে ধনুর মিশ্রণ ঘটবে। কেন ধনুর মিশ্রণ ঘটবে? কারণ অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণ সেটা ধনু রাশিতে পড়েছে। এরপর আমরা পায়া বা মাস বা পক্ষ বা তিথি এগুলো দেখে নেব, গণ বা বর্ণ এগুলো দেখবার পরে আমরা চলে আসব এই যে, এবার আমরা এই ক্ষেত্রটাতে এসে দেখব যে কোন গ্রহ বক্রী আছে কিনা। মূল কুণ্ডলিতে আমরা বক্রীটা দেখতে পাবো না, কিন্তু এই যে ক্ষেত্রটা এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে রাহু কেতুর পাশে বক্রী লেখা আছে। তো মূল কুণ্ডলিতে তো আমরা বক্রীটা দেখতে পাবো না, এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আদৌ কোনো গ্রহ বক্রী আছে কিনা। এবার আমার কাছে মূল কুণ্ডলী, এবার লক্ষ্য করুন চন্দ্র এ চলে এসছে কোথায়। চন্দ্র রয়েছে কর্কটে এবং চন্দ্রের হচ্ছে 18°55' মানে অশ্লেষার প্রথম চরণ। তাহলে আমরা কি বললাম,
এই চন্দ্র হচ্ছে কি নবাংশে ধনুতে চলে এসছে। তাহলে আমরা বললাম এই নবাংশের এই জায়গাটা ধনুর সঙ্গে কানেক্টেড হবে। তার মানে এই জাতকের উপরে ধনু রাশির একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা দেখতে পাওয়া যাবে। কর্কটের যে রোমান্টিক, সফট, সেন্সিটিভ, ইমোশনাল বিহেভিয়ার, সেই ইমোশনাল বিহেভিয়ার এটা রিপ্লেসড হবে ধনুর রেসপন্সিবিলিটি, ধনুর অ্যাগ্রেসিভনেস, ধনুর কন্ট্রোল তার উপরে। কর্কটের কিন্তু কন্ট্রোল নেই, কারণ কর্কট হচ্ছে চলমান জলরাশি। খুব ভালো করে শুনবেন, দুদিন পরে আপনাদেরকেও পড়াতে হবে। এই যে সব শব্দ, এগুলো ব্যবহার করতে হবে। চলমান জলরাশি তার মানে কি, স্রোতস্বিনী নদীর মতন প্রবাহ, তাকে বেঁধে রাখা যাবে না। আর ধনুর মধ্যে কি রয়েছে, ধনুর হাতে তীর রয়েছে, সে তীর ছাড়েনি, তার মধ্যে রয়েছে হিউজ কন্ট্রোল। তাহলে এইখানে এই যে কর্কটের ইমোশন, সেন্সিটিভ, ইম্পালসিভ বিহেভিয়ার, তার উপরে চলে এলো ধনুর প্রভাব। তাহলে এইবার আমরা মোটামুটি দেখে নিলাম একবার করে, তারপরে আমরা একটা চার্টে দেখব যে এইখানে নবাংশে কোনো গ্রহ বলবৎ পেয়েছে কিনা। তাহলে নবাংশে আমরা দেখতে পাচ্ছি, একবার দেখলেই দেখতে পাবো বৃহস্পতি, সে বর্গবল পেয়েছে। আর 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 কেউ বর্গবল পাওয়া সেরকম আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই চার্টে বৃহস্পতি সে কিন্তু রিয়েলি বলবান হয়েছে, কারণ সে বর্গবল পেয়েছে, সে বর্গোত্তম হয়েছে। খুব ভালো কথা, নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতিকে আমরা বলবো সে বর্গোত্তম হয়েছে। এবার লগ্নে রয়েছে কেতু, বুধ। এবার লক্ষ্য করুন, লগ্নে রয়েছে কেতু এবং বুধ, আর রাশিটা হচ্ছে অশ্লেষা। এবার এই মানুষটার যে কোনো কিছু বিচার করবার আগে একে তো বিচার করতে হবে। মানে মানুষটাকে বিচার না করে তার কর্মতে তো আমরা যেতে পারবো না, কর্মতে আমরা যাব। তাহলে এখানে লগ্নে রয়েছে কেতু। লগ্ন কত ডিগ্রিতে আমরা একটু খুঁজে দেখে আসি। লগ্ন হচ্ছে 4°22'। আর কেতু রয়েছে 10°5', মানে কাছাকাছি। মানে লগ্নের উপরে কেতু, রবি, এদের ইম্প্যাক্ট রয়েছে। রবি 7 ডিগ্রি, আর চন্দ্র বুধের নক্ষত্র অশ্লেষায়। অশ্লেষা নক্ষত্রের দেবতা হচ্ছেন অনন্ত শেষনাগ। তিনি বর চেয়েছিলেন অখণ্ড শান্তি। তিনি ভগবান বিষ্ণুর চেয়ার হয়ে রয়েছেন। তিনি ভগবান বিষ্ণুর যে, যেখানে ভগবান বিষ্ণু তিনি অনন্ত শয্যায় থাকেন, সেইখানে সেই শয্যা নির্মাণ করেছেন অনন্ত শেষনাগ, যার কোনো নয়নচরণ নেই। এখানে একটা মুভমেন্টের অভাব, গতিময়তার অভাব সৃষ্টি হয়েছে এই কুণ্ডলিতে চন্দ্রের উপরে। এবং উম লগ্নে কেতু রয়েছে। এবার রাশির নক্ষত্র অধিপতি অর্থাৎ বুধ, সেও লগ্নে রয়েছে। তো এই সমস্ত কারণে এই মানুষটার যে মুভমেন্ট, সেটা কিছুটা কমেছে, আর বেড়েছে নির্ভরশীলতা। এর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আরেকটা জিনিস বেড়েছে, সেটা হচ্ছে ইগো। इस आदमी के अंदर ইগো ফুট ফুট কে বাড়ায়। কেন? কারণ লগ্ন থেকে ঠিক সামনেই রয়েছে কেতু, আর তার মাঝখানে, লগ্ন আর কেতুর মাঝখানে রয়েছে রবি। তাহলে রবি লগ্নকে গাইড করছে, তুমি তুমি শ্রেষ্ঠ, তুমি সেই লোক, তুমি সে যাকে কেউ অস্বীকার করতে পারবে না। ইউ আর দ্য অথরিটি, ইউ আর দ্য বস। এটা রবি করছে। রবির ঠিক পরে রয়েছে কে? কেতু। কেতু কি বলছে? কেতু বলছে এই জন্য তোমার কিছু করার দরকার নেই, তুমি তো হচ্ছে সিংহ, তুমি সিংহের মতন থাকো। সিংহের জন্য সিংহীরা শিকার করে আনলে সিংহ বসে বসে খাবে আর ল্যাজ নাড়াবে, তুমিও তাই করবে। কারণ তুমি অলস, তোমার নড়াচড়া করার কোনো দরকার নেই। যেই নড়াচড়া করতে যাচ্ছে বুঝে আহ বাবা পাচ্ছি না। তাহলে কেতু লগ্নে বসে রয়েছে, আর তার মধ্যে রয়েছে রবি। এরপরে রয়েছে বুধ, সে কিনা নবমপতি। লগ্নপতির সঙ্গে নবমপতির যোগ মহাযোগ। লক্ষ্য করুন, লগ্নপতির সঙ্গে নবমপতির যোগ, এটা হচ্ছে মহাযোগ। কিন্তু সেই মহাযোগ, রামের সঙ্গে সীতার মিলন হবেই, কিন্তু রাম আর সীতা রয়েছে পাঁচিলের এপারে আর এপারে। পাঁচিল বানিয়ে রেখে দিয়েছে কেতু আর রবি। রবি সে হচ্ছে অষ্টমপতি, আর কেতু সে তো নর্মালি নৈসর্গিক রকম গ্রহ। এবার লগ্ন আর বুধ, লগ্ন হচ্ছে তার সঙ্গে নবমপতির যোগ হবে। এবার সেই যোগ কি করে হবে? মাঝখানে বিশাল প্রাচীর, চীনের প্রাচীর। যারা প্রফেসর শঙ্কু পড়েছেন তারা একটা প্রাচীরের প্রাচীরের নাম শুনবেন, তার নাম হচ্ছে ডুংলুংডো।
ডুংলুংডোর এপার আর ওপারের মধ্যে দুটো দুনিয়া আছে, আলাদা ডাইমেনশন। তো সেই রকম প্রাচীর তৈরি হয়ে গেছে কেতু আর বুধ এখানে থাকার কারণে, কেতু আর রবি এখানে থেকে। এরপরে নেক্সট পয়েন্ট, লগ্নপতি শনি। লগ্নপতি শনি সে নিচস্থ। নিচস্থ হয়ে কি হয়েছে, বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শনি বৃহস্পতি কারেকশন হয়েছে। এবং এই ক্ষেত্রে শনির এই নিচস্থ ব্যাপারটা একটু ভঙ্গ ভঙ্গ টাইপের হয়েছে। কি করে ভঙ্গ হয়েছে, দেখলেই আপনারা দেখতে পাবেন। শনি এবং মঙ্গল, শনি এবং মঙ্গল তারাদের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় হয়েছে। আর এই কুণ্ডলিটার মধ্যে যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে দুটো ঘটনা ঘটেছে, ভীষণ ইম্পর্টেন্ট ঘটনা। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে এই কুণ্ডলিটার যে প্রাচীর, এই কুণ্ডলিটার যে প্রাচীর, সেই প্রাচীর শুক্র, সে হচ্ছে দ্বাদশে গিয়ে বসেছে। এবং দ্বাদশপতি স্বয়ং চতুর্থে গিয়ে বসেছে। তাহলে এই কুণ্ডলিটাকে যদি তুলতে হয়, এই কুণ্ডলিটার জাতককে যদি নিজের লাইফে এস্টাবলিশড হতে হয়, নিজের জীবনকে একটু ভালো জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হবে, একে অবভিয়াসলি বিদেশ যাত্রা করতে হবে। দেশে এই মানুষটার ক্যারিয়ার নেই, দেশে এই মানুষটার ক্যারিয়ার দুর্বল, মানুষটাও দুর্বল এবং মানুষটার ক্যারিয়ারও দুর্বল। এবার এই ক্ষেত্রে নবমপতি, দ্বাদশপতি, এদের যে অ্যাক্টিভিটিস সেটাকে কাজে লাগাবার জন্য, সেটাকে পুরোপুরি প্রাপ্তির জন্য আমাদেরকে বিদেশ যাত্রা করতে হবে। যাদের বুঝতে অসুবিধা হলো তারা হচ্ছে গিয়ে এন লিখুন চ্যাট বক্সে। আর যারা সুন্দর বুঝতে পেরেছেন তারা একটা ছোট্ট করে ওয়াই লিখে দিন চ্যাট বক্সে। স্যার সাউন্ডটা কি ফুল আছে? সাউন্ডটা তো ফুল থাকার কথা, তাও আমরা একবার দেখে নিচ্ছি। এবার ফুল আছে। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা শুধু একটা এন লিখে দিন। আর যারা সুন্দর বুঝতে পেরেছেন তারা একটা ওয়াই লিখে দিন। তাহলে এইবার এই ক্ষেত্রে একটা ছোট্ট আরেকটা জিনিস বলবো। আচ্ছা, চ্যাট বক্সটা কি দেখা যাচ্ছে? চ্যাট বক্সটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে একটু সাইড করে রাখি। তাহলে এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা মানুষের জন্মকুণ্ডলিতে একটা ট্রেন্ড আছে, একটা প্রবণতা আছে। সেই প্রবণতা এই কুণ্ডলিতে শো করে। এবার এই প্রবণতা অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সাকসেস রেটটা সবচেয়ে বেশি। যদি আমরা সেই প্রবণতাটাকে ইগনোর করি, তাহলে সেই মানুষটার সাকসেস কম। এইখানে একটা কথা আছে, আমাদেরকে যে বলা হয় যে ভাগ্যে থাকলে হবেই, তো ঘটনাটা কিন্তু ঠিকঠাক নয়। ভাগ্যে থাকলে হবেই, এটা যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের সবার তো ভাগ্য এক জায়গায় এসে 26,000 লোকের চাকরি চলে গেল, এই জায়গাটা দাঁড়াতে পারে না। তাহলে এখানে কাজ করেছে কে, রাষ্ট্র ব্যবস্থা। তাহলে মানুষের ভাগ্যের উপরে রাষ্ট্র ব্যবস্থার প্রভাব আছে। এই ব্যাপারটাতে যদি কারোর সংশয় থাকে, যদি কেউ না মানেন, তাহলে সে হচ্ছে গিয়ে একটা এন লিখে দিন। যদি কেউ না মানেন যে আমার ভাগ্য, তার উপরে একটা পরিবেশ, পরিস্থিতি, রীতি, নীতি, সমাজ ব্যবস্থা, এগুলোর প্রভাব আছে। যদি আপনি এগুলো এটা কথাটা মানেন, তাহলে কিছু লিখতে হবে না। যদি না মানেন যে কিছুর প্রভাব নেই, ভাগ্য হচ্ছে দৃঢ়, যা কপালে লেখা আছে তাই হবে, তাহলে ভাগ্য যদি লেখা থাকে কপালে যা আছে তাই হবে। এবং আমাদের রাশিচক্র বা হাত যদি ভাগ্য নির্ধারণ করতে পারে, কারণ আমরা জ্যোতিষ চর্চা করছি, আমরা বলবো যে আমাদের এই রাশিচক্র ভাগ্য নির্ধারণ করে, আমরা মানি যে তাই জন্য আমরা এখানে আছি। তাহলে রাশিচক্র 26,000 লোকের কোনোভাবেই কাছাকাছি নয়, বিরাট বিরাট দূর আছে। কিন্তু ওই 26,000 লোক, তাদের চাকরি গেল। বহু লোক, তারা চাকরি করতেন যাদের চাকরির যোগ ছিল না। আবার বহু লোক যাদের চাকরির যোগ ছিল, তারা চাকরি হারালেন। তো এখানে কাজ করে গেছে রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থা কোনো একটা দুর্ঘটনা, ধরুন
এই আজকে আমরা যে লোকটার কথা বললাম, লোকটার ডাক্তাররা বলে দিয়েছে, কলকাতার ডাক্তাররা এরা মোটামুটি বলে দিয়েছে যে আপনি বাঁচবেন না। এবার এদের পয়সা ছিল, পয়সাতে কি করেছে, এরা সোজা হচ্ছে গিয়ে চলে গেছে মুম্বাইতে। মুম্বাইতে যাওয়ার পরে ওখান থেকে চিন্তা ভাবনা করে ওরা ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে গিয়ে অপারেশনটা করিয়েছে। এবং এই যে ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে অপারেশনটা করিয়েছে, ওদের সেট আপটাই নাকি আলাদা। মানে ওদের সেই আহ বন্দোবস্ত, সেই বন্দোবস্ত টোটালি ডিফারেন্ট। তার ফলে ভদ্রলোক বেঁচে গেছেন। এবং ভদ্রলোক উনি বলছেন যে আমি আগের থেকে সুস্থ। তাহলে এই জায়গাটাতে ওনার ছেলের যে প্রচেষ্টা, সেটা একটা বিরাট কাজ করেছে। তাহলে এই যে ছেলের প্রচেষ্টা, ছেলে চাইছে বাবা থাকুক, এই যে ইউনিভার্সকে কন্ট্রোল করার চেষ্টা, তাতে হচ্ছে বাবা থাকবে। সুতরাং আমাদের প্রত্যেকের চার্টে একটা প্রবণতা আছে, যেটা পারিপার্শ্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাচ্চার কাছে যদি ভালো টিচার আসে, তাহলে বাচ্চা ভালো পড়বে। আর সেই বাচ্চাকেই টিচার ছাড়া যদি রেখে দেওয়া হয়, তাহলে সেই বাচ্চা ভালো পড়বে না। বাচ্চার যে কর্মকাণ্ড, তার মধ্যে যে কন্ট্রোল, নিয়ন্ত্রণ, সেটা পরিবেশ করবে। একই সময়ে একই জায়গাতে দুটো যমজ বাচ্চা, সামান্য ডিফারেন্স। তো আমার পরিচিত দুই ভদ্রলোক, তারা দুটো যমজ বাচ্চাকে ইয়ে করেছেন, অ্যাডপ্ট করেছেন। তিনি একসঙ্গে দুটো বাচ্চা, দুই বন্ধু তারা adopt করেছে। দুই বন্ধুর কারোর বাচ্চা কাচ্চা নেই। প্রথম ভদ্রলোক, তিনি একটি স্কুলের টিচার, যথেষ্ট টিউশন করেছেন, যথেষ্ট। তার মোটামুটি আহ 70-80 লাখ টাকা আছে, 70-80 লাখ, 1 কোটি টাকা আছে। দ্বিতীয় যে বাচ্চাটি, সেই বাচ্চাটিকে যিনি অ্যাডপ্ট করেছেন, তিনি হচ্ছেন ইংল্যান্ডে একজন বিজনেসম্যান, সে সেখানে করে। এবার তার মান্থলি ইনকাম 1 কোটির উপরে। তাহলে দুটো বাচ্চার লাইফ কিভাবে চেঞ্জ হলো? সুতরাং দুজনের জন্মকুণ্ডলী একই, পারিপার্শ্বিকের একটা প্রভাব চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের এই চার্টে রয়েছে একটা প্রবণতা। এই প্রবণতাটা কোন দিকে নিয়ে যাচ্ছে, এবার এই কুণ্ডলীটা দেখে আপনারা যারা যারা ওয়াই লিখেছেন, তাদেরকে হচ্ছে বলতে হবে যে এই কুণ্ডলীর প্রবণতা সেটা কোন দিকে। আমরা নিচ থেকে শুরু করব। প্রথমে রয়েছেন বৈশালী। প্রবণতা মানে হচ্ছে লোকটা ব্যবসা করবে না চাকরি করবে, চাকরি করলে কোথায়, এইটা নিয়ে দুটো কথা বলি। আচ্ছা, জগন্নাথ বাবু কিছু বলবেন? আচ্ছা, তনুপ কিছু বলবে? স্যার, হ্যালো। স্যার বলছি যে চন্দ্রটা তো সপ্তমে আছে, সেই হিসেবে কি ব্যবসা হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তাহলে কেমন ব্যবসা হবে? লিকুইড টাইপের কিছু? লিকুইড ওরিয়েন্টেড ব্যবসা। এই জায়গাটাতে আমাদের একটা ছোট্ট ভুল। এই জায়গাটাতে আমাদের খেয়াল রাখতে হবে যে চন্দ্রকে দিয়ে আমরা শুধু ডিসকাশন করব না। আমরা একবার নক্ষত্রটাকেও দেখে নিই। দেখে যদি আবার মনে হয় যে আমরা লিকুইড বা কেমিক্যালের ব্যবসা করব, তাহলে করতে পারবো। তাহলে আমরা একবার অশ্লেষা নক্ষত্রটাকেও দেখে নিয়ে তারপরে বলবো যে অশ্লেষা নক্ষত্র সম্পর্কিত ব্যবসা এই জাতক করতে পারেন। স্যার, হ্যাঁ, স্যার বাড়িতে আহ, মানে ম্যাথস এর কোচিং সেন্টার করলে কেমন হয়? বাড়িতে ম্যাথসের কোচিং সেন্টার করতে পারেন, করা যেতে পারে। তাহলে হচ্ছে কি, আমার বাড়ি, আমার পেশা, আমার ছাত্র, এদের মধ্যে একটা কমিউনিকেশন লাগে। তাহলে বাড়িতে ম্যাথসের কোচিং সেন্টার, বাড়ি মানে হচ্ছে 4, তার সাথে অ্যাড হবে ম্যাথস মানে বুধ, প্লাস কোচিং
মানে গুরু লাগবে একটা, জুপিটার আর ভেনাস, তার সাথে হচ্ছে গিয়ে লাগবে স্টুডেন্ট, আর তার সাথে লাগবে আরডি। আমি 10 অথবা 11 করে দিই। এইটা হচ্ছে গিয়ে আমাদের তাহলে এই জায়গাটাকে কিন্তু আমরা পাচ্ছি, পাচ্ছি না একেবারেই নয়। এখানে চতুর্থ ভাবের সঙ্গে বুধের সম্পর্ক নেই, চতুর্থ ভাবের সঙ্গে বুধের সম্পর্ক নেই। কিন্তু আহ চতুর্থ ভাবের সঙ্গে বৃহস্পতি, শুক্র, এদের সম্পর্ক রয়েছে। চতুর্থ ভাবের সঙ্গে লগ্নপতির সম্পর্ক রয়েছে। চতুর্থ ভাবের সঙ্গে পঞ্চম ভাবের সম্পর্ক রয়েছে। আহ এটা আমি একটু ব্যাখ্যা করব। চতুর্থ ভাবের সঙ্গে দশম একাদশ ভাবের সম্পর্ক রয়েছে। তাহলে আমি একটু ব্যাখ্যা করি। তাহলে একটা রিলেশনশিপ বাদ দিলে বাকিটা আমরা পাচ্ছি। এখানে ম্যাথস হোক বা অন্য কোনো হোক, কোচিং সেন্টার করা যেতে পারে। তাহলে চতুর্থের সঙ্গে বৃহস্পতি, চতুর্থে বৃহস্পতি স্বয়ং বসে আছে। শুক্র, বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে পড়ছে। চতুর্থ ভাবের নবমে, চতুর্থের নবমে শুক্র বসে আছে। পঞ্চমপতি, তার সঙ্গে বৃহস্পতির সম্পর্ক হয়েছে, দৃষ্টি রয়েছে। 10 11, 10 মানে শুক্র, 10 মানে শুক্র, আর 11 মানে মঙ্গল। এই 10 11 দুটোর সঙ্গেই চতুর্থ ভাবে সম্পর্ক হয়েছে। মানে চতুর্থ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে পড়েছে। আর চতুর্থ ভাবস্থ গ্রহ অর্থাৎ শনি, তার সঙ্গে একাদশপতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় হয়েছে। ফলে এই বুধটুকু বাদ দিয়ে বাকি সমস্ত কানেকশন আমাদের এখানে ক্লিয়ার। তাহলে এই ম্যাথসের টিউশন ব্যাপারটা একটু গন্ডগোল হলো, কিন্তু ম্যাথসের টিউশনটা বাদ দিলে পরে প্রাইভেট টিউশন বিজনেস, এটা তো অবশ্যই করা যায়। ইনফ্যাক্ট ম্যাথসও করা যেতে পারে। আচ্ছা, আহ আর কেউ স্যার, কিছু পার্থ? হ্যাঁ বলুন। স্যার ম্যাথস বলেছি, শনি তো ম্যাথস এর কারক, হ্যাঁ, মানে সংখ্যা টংখ্যা। আবার সেকেন্ড হাউস মানে আর্নিং সেভিংস, দেখুন স্যাটার্ন। আমি সবটা মিলিয়ে বলছি লাভজনক কাজ হতে পারে। ভুল হলে অবশ্যই। ক্ষমা করে দেবেন। না না, অবশ্যই হতে পারে, ভুল হয়নি, ভালো হয়েছে। মানে প্রেডিকশন বেশ আহ সূক্ষ্ম হয়েছে, ভালো, সুন্দর। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, পার্থ কিছু বলবে? স্যার ইনি তো অকাল্ট লাইনে আসতে পারে স্যার। ইনি অকাল্ট লাইনে আসতে পারেন, কিন্তু এবার একটা কিন্তু আছে। এবার এই কিন্তুটা কি? কেউ বলবেন কিন্তুটা কি? অকাল্ট লাইনে আসবে, সেখানে সমস্যাটা কোথায়? একাদশটা কি কানেক্টেড না? আরেকটু এর বয়স কিন্তু মাত্র 25, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। স্যার, বুধ কি আচ্ছা, বাধা কি? হয়ে যাচ্ছে অকাল সায়েন্সে? হ্যাঁ, গুরুগিরিটা হবে না ঠিক মতো? ঠিক আছে। লগ্নে বুধ আছে, সেটা কি অকাল সায়েন্সের ক্ষেত্রে একটু প্রতিকূলতা দিতে পারে যেহেতু বুধ? না, অতটা না। বুধ কেতু রবি তো, আর শনির দশম দৃষ্টি আছে, পার্সেন্টে যেতে পারে, অবশ্যই যেতে পারে। অষ্টমপতি লগ্নে আছে, তারপরে হচ্ছে লগ্নে নবমপতি আছে, অষ্টমপতি নবমপতি যোগ হয়েছে, কেতু লগ্নে আছে। সব দিক থেকে অকাল্টের দিকে যাওয়ার একটা চান্সেস আছে, এটা ভালো, মানে যাওয়ার জায়গা অবশ্যই আছে। কিন্তু একটা কিন্তু আছে, সেই কিন্তুটা কোথায়? নবাংশতেও রয়েছে শনির দৃষ্টি, নবাংশতে উম বৃহস্পতি তো বর্গোত্তম হয়েছে, কিন্তুটা চন্দ্র হচ্ছে, রাহু কানেকশনটা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে চন্দ্র রাহু কানেকশন, এবং রাহুটাকে একটু দেখতে হবে, এইটাকে আমরা বলি প্রোগ্রেশন। তো এই যে চন্দ্র রাহু কানেকশন, এইখানে রাহুটা কিন্তু চন্দ্রের ঠিক পেছনে রয়েছে। যেহেতু রাহুটা চন্দ্রের পেছনে রয়েছে, তাই জন্য রাহুর কারণে কনসেন্ট্রেশন বা চন্দ্র অকাল সায়েন্সে গেলে পরে কনসেন্ট্রেশন ছাড়া হবে না। মানে অকাল সায়েন্সটা ম্যাজিক নয়, সাধনা করতে হবে, ধ্যান করতে হবে, গভীর ধ্যান।
তো এই যে গভীর ধ্যান করতে হবে, এই গভীর ধ্যান, এই ব্যাপারটাই কিন্তু আহ চন্দ্রের একটা ইয়ে রয়েছে, রাহুর কারণে চন্দ্রের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এবং এর যে চতুর্থ ভাব, চতুর্থ ভাবে দেখুন দ্বাদশপতি এসে বসেছে। তো দ্বাদশপতি এসে বসাতে এই লোকটা আহ একটু বহির্মুখী মানসিকতা সম্পন্ন হয়েছে, কিন্তু তাহলেও পঞ্চমপতি দ্বাদশে রয়েছে। রাহু, রাহুটাকে বাদ দিচ্ছি, কেতু লগ্নে রয়েছে, রবি কেতু বুধ যোগ হয়েছে, মানে অষ্টমপতি নবমপতি কেতু যুক্ত, শনির দৃষ্টি। এক্ষুনি এক্ষুনি আসা মুশকিল, কারণ রাহু তো এখন খুব অ্যাক্টিভ। তো রাহুর অ্যাক্টিভেশন এইটা হচ্ছে গিয়ে ক্লোজ হওয়ার পরে, রাহু যখন ক্লান্ত হয়ে পড়বে পরিশ্রম করতে করতে, তখন এই জাতক অকাল সায়েন্সের দিকে পজিটিভলি যাবে এবং খুব ভালো কাজ করবে আশা করা যায়। স্যার আমার কাছে মনে হচ্ছে উনি বিদেশে সেটেলমেন্ট হবে বা ওরকম কিছু করলে সে ভালো কিছু করতে পারবে। হুম। ওনার ক্ষেত্রে বেস্ট হচ্ছে দুটো অপশন, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে বিদেশে চাকরি। আর বিজনেসে প্রবলেম আসবে না? আর সপ্তমে রাহু মাঝে মধ্যে প্রবলেম দেবে না? সপ্তমে রাহু প্রবলেম দেবে, কিন্তু যেহেতু সপ্তমপতি সক্ষেত্রী, এটাকে আমরা ইগনোর করতে পারি। বেস্ট হচ্ছে গিয়ে বিদেশে চাকরি করতে যাওয়া আর হচ্ছে ব্যবসা। এবার এবার ওনাকে চুজ করতে হবে, ওনার মেন্টালিটি, ওনার সঙ্গে কথা বলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে এবার আমরা যে কাজটা করব, এবার চাকরি না ব্যবসা, এই জায়গাটাতে আমরা একটু চলে আসি। এবার আমার কাছে রয়েছে দু খারাপ কুণ্ডলী, একটা হচ্ছে নবাংশ কুণ্ডলী আর একটা হচ্ছে দশাংশ কুণ্ডলী। এই দুটোকে নিয়ে আমরা একটুখানি দেখে নেবো, বেশি কিছু দেখবো না, অল্প বিস্তর দেখে নেবো। তাহলে এখানে দশমপতি দশাংশ কুণ্ডলীতে দশমে গেছে বৃহস্পতি, আর দশাংশ কুণ্ডলীতে দশমপতি সে আবার দ্বাদশে চলে এসেছে, সেখানে শনির কানেকশন। সপ্তমপতি সে গিয়ে হাজির হয়েছে একাদশে। এবার কমপ্লিকেশন হয়ে গেল, দশমপতি দ্বাদশে শনি যুক্ত হয়েছে, চাকরি করবে, বিদেশে গিয়ে চাকরি করবে, আমরা খুব হ্যাপি। নবমে রাহু বসে আছে, লগ্নকে দেখছে, আমরা খুব হ্যাপি, চাকরি করবে এবং বিদেশে গিয়ে চাকরি করবে, বিদেশে গিয়েই চাকরি করবে। কিন্তু এই কিন্তুটা এবার চলবে না। কি এলো কিন্তুতে? কিন্তুটা হলো এই মঙ্গল, সে সপ্তমপতি, সে এসে লগ্নে বসে গেল, এই সরি একাদশে বসে গেল। ব্যাস, কনফিউশন। এবং একাদশপতি মঙ্গল আর একাদশপতি রবি, এদের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়ে গেল। ফলে দশাংশ এখন ব্যবসা হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট আমরা দশাংশ বিচারে করব, এই চার্টের মধ্যে সবচেয়ে বলবান গ্রহ কোনটা? এই দশাংশ কুণ্ডলিতে সবচেয়ে বলবান গ্রহ কে? বলা যাবে? মঙ্গল। ব্যাস। সে রবি মঙ্গল। রবি আর মঙ্গল, কিন্তু রবির থেকে মঙ্গল বেশি বলবান। কেন? রবি তো জল তত্ত্বে গেছে। হ্যাঁ, রবির জল তত্ত্বে চলে গেছে, রবির এখানে তেজ কমে গেছে। আর সেখানে মঙ্গল দুটো জিনিস পেয়েছে, তো হচ্ছে রবির সঙ্গে ক্ষেত্র বিনিময় পেয়েছে, আর বৃহস্পতির সঙ্গে কি পেয়েছে, এটার নাম কি? বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্কটার নাম কি?
আমার পরিশ্রমটাই জলে গেছে, কেউ পড়াশোনা করেনি। পঞ্চম নবম কানেকশন। একেতর দৃষ্টি, বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্রে বসে মঙ্গলের উপরে দৃষ্টি দিচ্ছে। এই দৃষ্টিতে মঙ্গল বলবত্তা পাবে বৃহস্পতি মঙ্গলের সম্পর্কের দ্বারা। বৃহস্পতির নেগেটিভিটি থাকলে কমতো, কিন্তু বলবত্তা পাবে মঙ্গল, আমার ঘরে বসে আমার উপরে দেখছে। আর রবির সঙ্গে ক্ষেত্র বিনিময়, এই সম্পর্কের কারণে মঙ্গলের বলবত্তা হচ্ছে এই কুণ্ডলিতে সবচেয়ে বেশি। এবং তার থেকেও একটা বড় জিনিস হচ্ছে, তার থেকেও বড় নয়, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উপচয় স্থানে পাপগ্রহ তারা হচ্ছে শুভ ফল দিয়ে থাকে। বোঝা গেল? তাহলে উপচয় স্থান কি কি? কেউ একজন লিখে দিন আমাদের কমেন্ট ইয়েতে, চ্যাট বক্সে, উপচয় স্থান কোনগুলো চটপট। উপচয় স্থান চটপট লিখে দিন, তো আমি একটু জানতে পারি উপচয় স্থান কোনগুলো। এ বাবা, তাহলে আমি জানবো কি করে? কেউ লিখছে না। লিখেছে তো স্যার। ওই, হ্যাঁ, 3, 6, 10, 11, গুড। এবারে তাহলে 3, 6, 10, 11 উপচয় স্থানে মঙ্গল বসেছে পাপ গ্রহ, তাহলে তার বলবত্তা সাংঘাতিক ভাবে বেড়ে গেছে। বেড়ে গেছে, মঙ্গলও ঘাঁটি, আমরাও ঘাঁটি। তাহলে এই ক্ষেত্রে মঙ্গল সপ্তমপতি একাদশে বসে দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্ক করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে মঙ্গল, বৃহস্পতি এবং রবি এরা দশাংশ কুণ্ডলীর কাম ত্রিকোণকে অ্যাক্টিভ করেছে। কাম ত্রিকোণ মানে কি কি? কাম ত্রিকোণ মানে কি কি জানো বেশ? 3, 7, 11। 3, 7, 11 এরা অ্যাক্টিভ হয়ে বসে আছে। সুতরাং আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এই দশাংশ কুণ্ডলী বিজনেসকে সাপোর্ট করে। তাহলে বিজনেসের ক্ষেত্রে কি আসবে? এক্ষেত্রে চন্দ্র ওখান থেকে পেয়েছিলাম, মূল কুণ্ডলী থেকে আমরা চন্দ্রকে পেয়েছিলাম, আর এখন আমরা বৃহস্পতি মঙ্গলকে পেলাম। তাহলে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এদেরকে আমরা পেলাম। এবার আমরা চলে আসবো নবাংশ কুণ্ডলী। নবাংশ কুণ্ডলীটা তো পরিপূরক কুণ্ডলী, মুখ্য পরিপূরক কুণ্ডলী। তাহলে নবাংশ কুণ্ডলীটাকে আমরা উম নেব। তাহলে এই যে মুখ্য পরিপূরক কুণ্ডলী, এখানে চলো নবাংশ কুণ্ডলীটাকে আমরা যখন নেব, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তমপতি তিনি দ্বিতীয় গিয়ে বসেছেন। সপ্তমপতি তিনি দ্বিতীয় গিয়ে বসেছেন। দশমপতি তিনি আবার এখানে সক্ষেত্রী হয়েছেন। আর এখানে বৃহস্পতি তিনি কিন্তু নবাংশ, দশাংশ প্রত্যেকটা কুণ্ডলীতেই বলবান হয়েছেন। বলবান হয়েছেন মানে আমরা একটু দেখি এটা। বৃহস্পতি নবাংশ কুণ্ডলী, দশাংশ কুণ্ডলী এবং লগ্ন কুণ্ডলী প্রত্যেকটা জায়গাতেই বর্গবল পেয়ে বসে আছেন। তাহলে বৃহস্পতি এখানে সপ্তম ভাবস্থ লগ্নপতির উপরে দৃষ্টি দিয়ে রেখেছেন। এই ভাবাধিপতি এর দৃষ্টি এখানে রয়েছে। আবার এই যে চন্দ্র, চন্দ্র সাপেক্ষে সপ্তমপতি বুধ, সে আবার চন্দ্রের পঞ্চমে বসে রয়েছে। এখান থেকে চন্দ্রের সঙ্গে বৃহস্পতির মাধ্যমে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। ফলে এই জাতককে আমরা আলটিমেটলি বলবো যে তোমার জন্য বিদেশ যাত্রার পরিবর্তে বিজনেসটা হচ্ছে গিয়ে বেটার। বাট তুমি যদি মনে করো, সেকেন্ড অপশন চাও আমাদের কাছে,
তাহলে আমরা তোমাকে গাইড করব যে তুমি বিজনেসটা করতে পারো। আর তার সঙ্গে সঙ্গে সেকেন্ড অপশন হিসেবে কোনো চাকরি নিয়ে বিদেশে যেতে পারো। তো এই জাতকের ইচ্ছা হচ্ছে গিয়ে শেফ হবে, কিছুদিন শেফের চাকরি করবার পরে তারপরে ফিরে এসে নিজের কোনো একটা রেস্টুরেন্ট বা ক্লাউড কিচেন সেটা হচ্ছে গিয়ে স্টার্ট করবার প্ল্যানিং করবে। স্যার, একাদশপতির দৃষ্টি আবার সপ্তম ভাবের ওপরেও রয়েছে, আহ, নবাংশতে। রয়েছে তো, সেখান হুম। থেকে তো কানেকশন হয়েছে। এই যে আমরা অ্যারোটা দিয়েছি, এটা তো হুম। বৃহস্পতির দৃষ্টিতেই কানেকশনটা হয়েছে। হ্যাঁ। আবার চন্দ্র থেকে সপ্তম পতি, চন্দ্র থেকে সপ্তম পতি সে হচ্ছে বুধ, আর চন্দ্র ক্ষেত্রের অধিপতি সে হচ্ছে বৃহস্পতি। নবাংশে তাদের মধ্যে সম্পর্ক হয়ে রয়েছে। ফলে এই লোকের হচ্ছে গিয়ে ব্যবসাতে যাওয়াটা বেটার, ব্যবসাতে যাওয়ার চান্সেস বেশি। এবার আমরা 223 ব্যাচের যে প্রশ্ন, সেই প্রশ্নে চলে আসি। হুম। 223 বলছে কোন জাতকের চাকরি হবে কিনা। তাহলে চাকরি হবে কিনা এটা বুঝবার জন্য আমাদের 5টা কম্বিনেশন আছে। সেই কম্বিনেশন গুলো আমি একটু বলে দিই। খুব ইজি কম্বিনেশন, চাকরি মানে চাকরের কাজ, এইটাকে মাথায় রাখতে হবে। তাহলে চাকরি মানে যদি হয় চাকরের কাজ, তাহলে কম্বিনেশন গুলো কি কি হবে? 1 নম্বর কম্বিনেশন হচ্ছে 6+10। এটা হচ্ছে 1 নম্বর কম্বিনেশন। 6 মানে দাসত্ব, 10 মানে কর্ম। তাহলে দাসত্বই যার কর্ম সে হচ্ছে চাকরিওয়ালা। 2 নম্বর হচ্ছে চাকরির কম্বিনেশন, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা 10-এর সঙ্গে /11 দিতে পারি, 6-11 কানেকশনেও চাকরি হতে পারে। এরপরে হচ্ছে আহ শনি প্লাস হচ্ছে 10 বা 11 চলবে। তারপরের কম্বিনেশন হচ্ছে কুণ্ডলিতে 10th লর্ড, এটা চাকরি পাওয়ার কম্বিনেশন। তারপরের কম্বিনেশন হচ্ছে সেকেন্ড হাউস, সেকেন্ড, 10th, 6, রাহু 1, 2, 6, 10 এসব। তাহলে এই একটা কম্বিনেশন। আর লাস্ট কম্বিনেশন হচ্ছে আমাদের দশম ভাবে, দশম ভাবে কোনো একটা বলবান গ্রহ বা অর্থ ত্রিকোণে স্ট্রং অর্থ ত্রিকোণ। এই 5টা কম্বিনেশনে চাকরি। তো এই 5টা কম্বিনেশন আমাদের একটু দেখে নিতে হবে। এবার চাকরি চলে যাবে, তাহলে চাকরি হয়ে যাবে এটুকু আমরা বুঝলাম। এই কম্বিনেশন গুলো যদি চার্টে থাকে তাহলে চাকরি হবে। এবার চাকরি চলে যাবে, চাকরি হওয়া, এই চাকরি হওয়াটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটুখানি এন লিখে দিন, চ্যাট বক্সে একটা জাস্ট এন লিখে দিন। আর যদি কেউ বুঝতে পেরে থাকেন তাহলে একটা ওয়াই লিখে দিন। এগুলো আমরা চাকরি পড়াবার সময় পড়িয়েছি।
এবার চাকরি চলে যাবে, তাহলে আবার দুটো জিনিসকে খুঁজতে হবে, দুটো ডিনায়াল কোনটা? একটা হচ্ছে 10 নম্বর ঘরের দ্বাদশ, আর একটা হচ্ছে 10 নম্বর ঘরের অষ্টম। তাহলে 10 নম্বর ঘরের দ্বাদশ হচ্ছে 9, আর 10 নম্বর ঘরের অষ্টম সে হচ্ছে 5। তাহলে এই 5 আর 9, এইখানে যদি পাপ কম্বিনেশন তৈরি হয় এবং সেই পাপ কম্বিনেশনের অ্যাক্টিভ দশা যদি আসে, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা ভীষণ প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, এবং যত আপনি প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার নলেজ লেভেলটা বাড়তে থাকবে, উঠতে থাকবে। একটা এক্সাম্পল দিন, আমার এক ছাত্র, খুবই কাছের, তো সে আমাকে এসে বলল যে স্যার, আমার মায়ের তো প্রচন্ড শরীর খারাপ, আপনি একটু দেখে বলুন যে মায়ের কিছু হবে না তো। তো আমি ছকটক দেখলাম, আমি দেখলাম যে তার চতুর্থে কেতু রয়েছে। তো চতুর্থে কেতু রয়েছে, তাই ভাবলাম যে কেতুটা চতুর্থ থেকে যখন তৃতীয় চলে যাবে, তখন হয়তো হচ্ছে গিয়ে উনি এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন। তো কেতুর একটা টাইম অফ অ্যাক্টিভেশন রয়েছে, সেটা প্রায় 2.5 মাস। তো একটা জিনিস আমি জানতাম না, যে কেতু যখন চতুর্থ থেকে তৃতীয় যাবে তখন সে একটা ঘাতক রূপ নেবে, এবং সেই ডিউরেশনটা হচ্ছে 2.5 মাস। এটা আমি জানতাম না, সেটা আমি এখন জেনেছি। তাহলে এবার কেতু যখন চতুর্থ থেকে তৃতীয় গেল, তাহলে চতুর্থ ভাবটা ফ্রি হয়ে গেল, কিন্তু চতুর্থের ব্যয়, চতুর্থের ক্ষয়, চতুর্থের নাশ, এইখানে কেতু গিয়ে বসলো, এবং ওই 2.5 মাসের মধ্যে ভদ্রলোকের মা মারা। তো পরবর্তীকালে আমি এটা জানতে পেরেছি, কিন্তু ওই সময় আমি জানতাম না। কিন্তু ওই 2.5টা মাস যদি টেনে দেওয়া যেত, তাহলে কিন্তু ওইটা হতো না, ওটাকে হচ্ছে গিয়ে সামলে দেওয়া যেত। যেমন আজকে আমরা যে ভদ্রলোকের কথা বললাম, আমরা আহ ছেলেটির প্রচেষ্টায় ভদ্রলোকের ভদ্রলোকের আয়ু হচ্ছে গিয়ে দীর্ঘায়িত হয়েছে, ভদ্রলোক বেঁচে গেলেন ছেলের প্রচেষ্টায়। এরকম ঘটনার কিন্তু অভাব নেই পৃথিবীতে। তো আমি আর কি ভদ্রলোককে বলে রেখেছি যে আপনি অবশ্যই ছেলের কুণ্ডলী নিয়ে আসবেন, এবং ছেলের কুণ্ডলী নিয়ে আসলে পরে দেখতে হবে দুটো জিনিস, যে ছেলে ওনার লগ্নকে কতটা প্রভাবিত করছে, যে ছেলের উপস্থিতিতে ওনার লগ্নের কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর অষ্টম ভাবের কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা তো হয়েইছে, এবং হয়েছে বলেই ছেলের প্রচেষ্টায় বাবা বেঁচে উঠেছে। তাহলে এবার আমাদের হাউস অফ ডিনায়ার দুটো ঘর, একটা হচ্ছে পঞ্চম আর একটা হচ্ছে নবম। তাহলে এবার চাকরি চলে যাবে কিনা সেটা দেখবার জন্য আমাদের নবম আর পঞ্চম ঘরের স্থিত পাপক গ্রহদেরকে দেখতে হবে। এই স্থিত গ্রহরা, এরা যদি চাকরির সহায়ক হয়, চাকরি সহায়ক মানে শনি হতে পারে, চাকরি সহায়ক বৃহস্পতি হতে পারে, স্থিতিশীলতা পছন্দ করে, তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু চাকরি থাকবে। কিন্তু যদি পঞ্চমে রাহু থাকে, তাহলে চাকরির পরিবর্তন হবে। তাহলে পঞ্চমে রাহু, দশমে বৃহস্পতি, পঞ্চমে রাহু, দশমে বৃহস্পতি, তাহলে চাকরি তো পরিবর্তন হবে, চাকরি যাবে না। তাহলে এখানে যে দশমে বৃহস্পতি, জাতক যদি বৃহস্পতি নির্দেশিত চাকরি করে, বৃহস্পতি নির্দেশিত চাকরি মানে টিচার হতে পারে, ডক্টর হতে পারে, আয়ুর্বেদিক কনসালটেন্ট হতে পারে, প্রফেশনাল সাইকোলজিস্ট হতে পারে, সাইকো কাউন্সিলর হতে পারে, যদি এরকম হয়, তাহলে সেইখানে রাহু বৃহস্পতির চাকরি খেতে পারবে না। কিন্তু এই জাতক যদি মদের দোকানে ওয়েটার হয়, বারে ওয়েটার, কিংবা সিঙ্গার, কিংবা বৃহস্পতি নির্দেশ করে না এমন প্রশায় যুক্ত হয়, তাহলে তো চাকরি থাকবে না, তাহলে তার চাকরি যাবে। তখন কিন্তু রাহু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। আরেকবার বলি, দুটো কম্বিনেশনই আছে আমাদের। চাকরি চলে যাওয়া, চাকরি হারানো, তার কম্বিনেশন হচ্ছে 5 আর 9-তে দেখতে পাবো। তাহলে এই লোকটার ক্ষেত্রে, এই লোকটা আমি ধরে নিচ্ছি চাকরি করে, তাহলে এই লোকটার ক্ষেত্রে গোচরে এটা হচ্ছে দশম ভাব, এই গোচরে এখন রাহু এখানে আসবে। রাহু এখানে এসে, এখানে রাহুর দৃষ্টি পড়বে, ফলে একটা টানাপোড়েন তৈরি হতে শুরু করবে। এই যে চাকরি, সেই চাকরির ক্ষেত্রে একটা টানাপোড়েন সৃষ্টি করবে এই রাহু। তাহলে রাহু যে টানাপোড়েন সৃষ্টি করবে, রাহুর দৃষ্টি থাকবে দশম ঘরের ওপরে,
এবার মঙ্গলের উপরে রাহুর প্যাসেজ হচ্ছে। মঙ্গল হচ্ছে চতুর্থ ভাব, মানসিক শান্তি। মঙ্গল হচ্ছে একাদশ ভাব, আয় উন্নতি, সাফল্য। তাহলে এই যে রাহুর দৃষ্টি, এটা কিন্তু টানাপোড়েন তৈরি করবে। কিন্তু খেয়াল রাখতে হবে, এই রাহুর দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে রাহু কবে আসবে? 18ই মে। আর এইখানে আরেক ভদ্রলোক এসে হাজির হবে, তিনি হচ্ছেন গুরু বৃহস্পতি। গুরুর দৃষ্টিও কিন্তু আমরা এখানে দেখেছি। ফলে বৃহস্পতি এখানে চলে আসছে। বৃহস্পতি এখানে চলে আসার কারণে আলটিমেটলি চাকরিটা যাবে না, চাকরিটা ধরে রাখা যাবে। কিন্তু যদি এরকম না হয়, এবার আমরা একটু প্রিভিয়াস মেইন কুণ্ডলিতে চলি। মেইন কুণ্ডলিতে যদি দশম, দশমের অষ্টম মানে হচ্ছে পঞ্চম, এখানে এখানে হচ্ছে গিয়ে রাহু রয়েছে। তাহলে দশমের অষ্টমে রাহু রয়েছে। এবং রাহু কোথায় রয়েছে? রাহু রয়েছে সে 4 নম্বর নক্ষত্রে। 4 নম্বর নক্ষত্রের অধিপতিকে চন্দ্র। সেই চন্দ্র কোথায় রয়েছে? এখানে চন্দ্রমা। এবার এই যে চন্দ্র এখানে এসে হাজির হয়ে গেল, এই যে চন্দ্র এখানে এসে হাজির হয়ে গেল, তাহলে চন্দ্র কোথায় এলো? দশমের দ্বাদশে। লক্ষ্য করুন, চন্দ্র হাজির হলো দশম ভাবের দ্বাদশ ভাবে। তাহলে এই যে চন্দ্র দশম ভাবের দ্বাদশে এসে উপস্থিত হলো, তাহলে রাহু একদম কর্ম বিনাশী গ্রহ তৈরি। রাহু একদম ভয়ঙ্কর ভাবে কর্ম বিনাশী গ্রহ তৈরি হলো। এবার এই রাহুর কারণে চাকরি যাবে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি রাহু, তার উপরে যখন রাহুর দৃষ্টি পড়বে, তাহলে ট্রানজিট রাহু এখন এখানে যাবে। সেই রাহু যখন এখানে আসবে, লগ্নে আসবে, তাহলে তখন হচ্ছে গিয়ে এই রাহুর দৃষ্টি পড়বে হচ্ছে গিয়ে এই ঘরে আর এই, মানে জাতকের পঞ্চম আর নবম দুটো ভাবই একলিপ্ত হবে। এবার চাকরিটা যাবে। ওই সময় যদি দশা ভালো না থাকে, তাহলে চাকরি যাবেই। চাকরিটা যাবে, পজিটিভলি চাকরি যাবে। পরিষ্কার হলো? তাহলে ডিনায়াল হাউসেস, এরা হচ্ছে পঞ্চম এবং নবম ভাব। তাহলে চাকরি করাকালীন যদি পঞ্চমপতি অথবা নবমপতির দশা চলে, চাকরি করাকালীন যদি পঞ্চম ভাবের উপর দিয়ে বা নবম ভাবের উপর দিয়ে কোনো তীব্র পাপগ্রহের সঞ্চার ঘটে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই জাতকের চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে আসব পরের পয়েন্টে, তবে তার আগে একটু বলুন, কারোর বুঝতে অসুবিধা হলো কি না? আজকের ক্লাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। স্যার, পঞ্চম ভাব যদি দুর্বল হয়, দশম ভাব যদি স্ট্রং হয়, তাহলে কি চাকরিতে প্রবলেম তাহলে দেবে? চাকরি যাবে না। অনেক কিছু ঘটনা আমাদের এই রাশিচক্রগুলোকে ইনফ্লুয়েন্স করে, ঠিক করে দেয়। যেমন এই লোকটা ভাবছে চাকরি যাবে 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 যাবে, হঠাৎ একটা বাচ্চা হলো, হঠাৎ বাচ্চা হলো, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেলো চাকরিটা চেঞ্জ হয়ে গিয়ে লোকটার চাকরির জায়গাটা ঠিকঠাক হয়ে গেল। একজন মানুষের মা হচ্ছে গিয়ে একদম মরো মরো হয়ে রয়েছে চতুর্থ ভাবে, হঠাৎ কি হলো, তার একটা বাড়ি হয়ে গেল। আমাদের এক মহা আনন্দ শাস্ত্রী আছে, মহা আনন্দ, তিনি সবসময় আনন্দে থাকেন, নাম বলছি না। তো সেই শাস্ত্রী, তার হচ্ছে গিয়ে বুকে একটা ভয়ঙ্কর পীড়া হয়েছে। তিনি বুক নিয়ে খুব চিন্তায়, তিনি ভাবছেন আমি বেঁচে থাকবো না মরে যাবো। তাহলে বুক হচ্ছে ফোর্থ হাউস, লাংসে ফুটো হয়েছে। তো বুক হচ্ছে ফোর্থ হাউস। তো আমি তাকে বললাম, লাংস ফোর্থ হাউস রিলেটেড কিছু কম্প্রোমাইজ করুন হালকা করে। একটা বাড়ি সেল টেল হলে পরে ভালো হবে, যদি একটু লসে ছাড়তে হয় ছেড়ে দিন। তো একটা বাড়ি সেল হলো, সেল হওয়ার পরে সেই তার লাংসের প্রবলেম কেটে গেল। তাহলে এই যে লাংসের বাড়িটা সেল হলো, মানে জমি সম্পত্তি চলে গেল, দুটো জিনিস যাচ্ছিল। একটা হচ্ছে সম্পত্তি, অপশন ছিল আরেকটা, সেটা হচ্ছে হৃৎপিণ্ড, বক্ষ।
তাহলে চতুর্থ ভাবের একটা উনি ছেড়ে দিলেন স্বেচ্ছায়, দ্বিতীয়টা কিন্তু আর গেল না, হার্টের ফুটো মেরামত হয়ে গেল, তিনি এখন সুন্দর আছেন। আমি বুঝতে পারলাম। তাহলে পঞ্চম ভাবের কোনো একটা ঘটনা ঘটলো, এই চাকরি যাবে 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 করছে, হঠাৎ করে জীবনে নতুন একটা প্রেম চলে এলো, চাকরি থেকে গেল। ওকে স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে প্ল্যানেটারি অ্যাক্টিভেশন। এই নিয়ে আমি বিস্তর পড়াশোনা করেছি, আপনাদেরকেও করতে হবে। স্যার একটা কথা বলবো। হ্যাঁ। বলছি যে এইখানে তো মানে বাচ্চা চাকরি যাবে এটা একটা ক্ষতি, কিন্তু বাচ্চা হওয়াটা তো ক্ষতি না। কিন্তু আপনি ওইটা যেটা বলছেন যে হার্টের প্রবলেম হয়েছে বা লাংসে কিছু প্রবলেম হয়েছে, ওটা বাড়িটা বেচলো কম দামে, সেটা ক্ষতি হলো। একটা ক্ষতি বাঁচলো একটা ক্ষতি হওয়াতে। কিন্তু এইটা কি করে হলো স্যার? মানে চাকরি যাচ্ছিল সেটা ক্ষতি, কিন্তু বাচ্চা হলো বলে হলো না। কিন্তু বাচ্চা হওয়াটা তো ভালো, শুভ। তাই তো। এই জায়গাটা ক্লিয়ার হলো না। ক্লিয়ার হবে না তো, কোনো একটা ইভেন্ট হয়েছে, ওই হাউসটার অ্যাক্টিভেশন টাইম চলছিল, সেই সময় ওই হাউস ওরিয়েন্টেড কিছু একটা ঘটনা ঘটলো। এই ঘটনাটা ইম্পর্টেন্ট, কি ঘটনা ঘটলো আমরা তো সবসময় প্রেডিক্ট করতে পারবো না। একটা কিছু হওয়ার আচ্ছা। সাথে সাথে আরেকটা নেগেটিভিটি, সেটা হচ্ছে গিয়ে কারণ অনেক সময় এটা দেখতে পাওয়া যায়, সব সময় যে হবেই এরকম ব্যাপার নয়। আর ওনার ক্ষেত্রে, ওই শাস্ত্রীজির ক্ষেত্রে এটা হয়েছে বলে প্রত্যেকের ক্ষেত্রে বাড়ি বেচলে আয়ু বেড়ে যাবে এরকম নয়, ওনার ক্ষেত্রে হয়েছে। না, হ্যাঁ সেটা বুঝেছি, মানে ক্ষতি লাভ যেটাই হোক একটা ইভেন্ট হতে হবে, তাই তো? একটা ইভেন্ট হলে পরে সেই জায়গাটা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা, বা সেইখানে অন্য একটা ইভেন্ট সেটা সরে যাওয়ার চান্সেস তৈরি হয়। বুঝেছি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। এবার আমরা চলে আসবো আমাদের পরের প্রশ্নে। দেখা গেল চাকরি চলে গেলে আবার চাকরি পাবে কিনা, আর চাকরি সম্পর্কে আছে, চাকরি চলে গেলে আবার চাকরি পাবে। স্যার, আমার দশম ভাব সবচেয়ে স্ট্রং পুরা রাশি চক্রে, তবুও আমার চাকরিতে আমি দাঁড়াইতে পারি না স্যার। এটা হয় কেন? সে আর কি করে। তো এবার আমরা চলে আসি আমাদের এই প্রশ্নে, চাকরি চলে গেলে পরে সেই চাকরিটা হচ্ছে গিয়ে আহ ফিরে আসবে কিনা। তাহলে এই যে ফিরে আসবে কিনা, এটা আমাদেরকে খুঁজতে হবে যে চাকরি যাওয়ার কারণটা কি। চাকরি যাওয়ার রিজন যদি কোনো দশা ওরিয়েন্টেড হয়, এই দশাটা যদি লেন্দি হয়, তাহলে হচ্ছে গিয়ে চাকরি পাওয়া ফেরত পাওয়া মুশকিল আছে। আর সেইটাই যদি কোনো শর্ট ট্রানজিটের জন্য হয়, অল্প স্বল্পকালীন ট্রানজিটের জন্য যদি ব্যাপারটা হয়, যে অল্প কিছুদিনের জন্য ঘটনাটা ঘটলো, তাহলে সেই চাকরি কিন্তু আবার ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি। কিছু কিছু গ্রহরা আছে, তারা হচ্ছে গিয়ে কিছু নিয়ে বেটার কিছু দেয়। যেমন হচ্ছে শুক্র, শুক্র যদি কিছু নিয়ে নেয় তাহলে কিছু বেটার অপশন দেয়। মানে হয়তো অনেক কিছুই নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে তার পরবর্তী ব্যাপারটা বেটার হয়, এবং যেটা নিয়েছে সেটা ফেরত আসার সম্ভাবনাও তৈরি হয়। যেমন আমি একজন ভদ্রলোকের আমার খুব পরিচিত ক্লায়েন্ট, তো উনি, ওনার একটা চাকরি চলে যায়, এবং সেই চাকরিটা খুব বড় চাকরি, খুব বড় চাকরি। চলে যাওয়ার পরে 5 বছর চলে গেছে, এখনো কিন্তু উনি সেই লেভেলের চাকরি পান। কিন্তু যে কোম্পানিটাতে উনি ছিলেন, সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। কোম্পানির যারা ওই লেভেলের এমপ্লয়ি, তারা সবাই হারিয়ে গেছে। কিন্তু এই ভদ্রলোক এখনো স্ট্রাগল করে লড়াই করে যাচ্ছেন, এবং চেষ্টা করছেন যাতে কিছু বেটার পাওয়া যায়। তো শুক্র যদি নেয় কিছু, তাহলে সেটা আবার ফেরত দেওয়ার চেষ্টা করে, এবং সেটা কিছুটা কমে এলেও, কিছুটা ক্ষতিসহ এলেও ফেরত আসে। মানে মোটামুটি এই ব্যাপারটা আমরা বুঝলাম। মানে চাকরি গেলে পরে
চাকরি যদি চলে যায় তাহলে আমাদেরকে দেখতে হবে যে কেন চাকরিটা গেল। চাকরি যাওয়ার উৎস আমরা দু জায়গায় পেলাম, একটা হচ্ছে পঞ্চম আর একটা হচ্ছে নবম। তাহলে এবার এখানে পঞ্চম নবমটা অ্যাক্টিভ হয়েছে কাদের দ্বারা? ধরে নিচ্ছি আমি বুধ পঞ্চম নবমকে অ্যাক্টিভ করেছে, এবং বুধ সে হচ্ছে গিয়ে একাদশে বসে আছে, হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে চাকরি ফেরত আসবে। বুধ পঞ্চম নবমকে অ্যাক্টিভ করেছে, তার জন্য চাকরি গেছে, এবং বুধ বসে আছে একাদশে, তাহলে চাকরি আসবে। বুধের কারণেই চাকরি গেছে। বুধ নবমপতি, সে দশমে বসেছিল। বুধ হচ্ছে গিয়ে নবমপতি, ধরে নিচ্ছি এখানে আমাদের এটা হচ্ছে এখানে বুধ বসে আছে, আর রাহু এই ঘরটাকে ক্রস করে এই ঘরে এসছে ট্রানজিটে। ট্রানজিট রাহু এই ঘরকে মানে তুলা অতিক্রম করে কন্যায় প্রবেশ করেছে। ব্যাস, রাহু এখানে ঢোকার সঙ্গে সঙ্গে বুধের অন্তর্দশা চলতে চাকরি চলে যাবে। চাকরি চলে যাওয়ার চরম সম্ভাবনা তৈরি। কিন্তু এই বুধের নক্ষত্র, ধরে নিচ্ছি চার, মানে চিত্রা, তাহলে জাতক আবার চাকরি ফেরত পাবে। এই জাতক সে আবার তার চাকরি ফেরত পাবে, কারণ বুধ রয়েছে 14, মানে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল হচ্ছে একাদশপতি। মঙ্গল একাদশপতি হয়ে এই কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বসে আছে। যদি দ্বিতীয় থাকতো না থাকতো তাহলেও একাদশপতি, সেখানে চাকরি পাওয়ার চান্সেসটা খুব বেশি, ফেরত পাওয়ার। এবার বুধ রয়েছে, সে হচ্ছে রাহুরই নক্ষত্রে রয়েছে, চাকরি পাবে না। 15 নম্বর নক্ষত্রে রয়েছে, চাকরি ফেরত পাওয়ার জায়গাই নেই। এই সঙ্গে সঙ্গে দশাটা দেখবেন, জাতকের লগ্নটা দেখবেন, জাতকের আদৌ চাকরি করার চেষ্টা ইচ্ছা কতটা রয়েছে সেটা দেখবেন। দেখবার পরে তারপরে হচ্ছে কি আমরা ডিসিশন নিতে পারবো যে এই চাকরিটা ফেরত পাবে কি পাবে না। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের মোটামুটি যা প্রশ্ন ছিল সেই। এবার জগন্নাথ বাবু বলছেন ওনার দশম ভাব সবচেয়ে স্ট্রং, কিন্তু উনি চাকরিতে স্টে করতে পারছেন না। তার উত্তর আমরা খুঁজে পাবো 5 নম্বর আর 9 নম্বর ঘরে। নিজের কুণ্ডলীটা দেখবেন, 5 আর 9 যদি কোনো নেগেটিভ কম্বিনেশন তৈরি হয় তাহলে নিঃসন্দেহে সেই চাকরি টিকবে না। যেই বলুন না কেন, যাই গিয়ে করুন না কেন, এটা হচ্ছে গিয়ে 5 আর 9 যদি কানেক্টেড থাকে বসের সাথে, তাহলে সেই চাকরি মানে লং টার্মের জন্য চাকরি টিকবে না, স্যাটিসফ্যাকশন দেবে না, পরিবর্তন করতে হবে। স্যার পঞ্চমের সাথে সংযুক্ত, পঞ্চম পতি আর এই দশম পতি দৃষ্টি বিনিময় সম্পর্ক। হ্যাঁ, ওই জন্য আপনি হচ্ছে গিয়ে চাকরিটা কন্টিনিউ করার ক্ষেত্রে সমস্যা আসছে। যদি চাকরি নাও হয়, এটা কি টিচিং এর চাকরি, শিক্ষকতা? না স্যার, আমি উম, সুইডেন এম্বাসিতে চাকরি করি স্যার। ও, এটা দুর্দান্ত ব্যাপার স্যাপার। তাহলে এটা এটা কি ডিস্টার্ব করছে? স্যার আমি চাকরি বেশি দিন করতে পারি না, ভালো লাগে না চাকরি করতে, আমার কাছে খুব প্যারা লাগে চাকরি করতে। আর চাকরি কর্মক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়ায় কিছু না কিছু সমস্যা। এই যে আমার ডিউটি পুরো বাড়তি হয়ে গেছে, পরে পরে যা আমার কাল এখন ডিউটি চলতেছে, আমি ক্লাস করতে পারতেছি না ঠিক মতো ডিউটির জন্য। সে আর কি করা যায়?
আমার ক্লাস করতে। তাহলে এই অবস্থা মোটামুটি পরিষ্কার হলো। এবার আজকে আমরা উম চাকরি ওরিয়েন্টেড কয়েকটা স্পেসিফিক রেমিডি কি করি। স্যার আমার রেমিডিয়েটেড বলে দিলে খুব ভালো হয় স্যার, এটা আমি কুণ্ডলিটা অনেক নাম রিকোয়েস্ট করতেছি স্যার। আপনি এবং আমাকে ইন্ডিয়া থেকে কিভাবে আনতে পারি স্যার, ওটা একটু বলে দিতেন স্যার। পোস্টে পাঠিয়ে দেবো, পেয়ে যাবেন। আমরা হচ্ছে কি ক্লাসটা করে নিই, তারপরে আপনাকে আমি পার্সোনালি রেমেডি বলে দেবো। তাই এই যে চার্টটা আমাদের কাছে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সবকিছু দেখে বুঝলাম যে এই মানুষটা সে হচ্ছে কি ব্যবসা করলে ঠিকঠাক হবে। কিন্তু যেই মুহূর্তে আমরা একে ব্যবসা করার বুদ্ধিটা দেব, তখনই রাহু একে ডিস্টার্ব করবে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে রাহুকে কন্ট্রোল করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এর লগ্নপতিটাকে বুস্ট আপ করতে হবে। তাহলে এইখানে আমরা কি করব? প্রথম রেমেডি করব কাকে? চাঁদকে, কারণ ব্যবসা করবে। চাঁদকে রেমেডি করবার সঙ্গে সঙ্গে আমার সপ্তম ভাবটা স্ট্রং। সপ্তম ভাব মানে হচ্ছে মারক স্থান। তাহলে আমি কেন মারক স্থানটাকে উজ্জীবিত করে তুলবার চেষ্টা করব? মারককে উজ্জীবিত করলে তো প্রবলেম। তাহলে এবার আমাকে কি করতে হবে? এই মারক স্থান যাতে উজ্জীবিত কম হয়, কিংবা আমরা এটাকে জায়গাটাকে কন্ট্রোল করতে পারি, তার জন্য দুটো জিনিসকে চুজ করব। একটা হচ্ছে গিয়ে ব্লু জারকান। ব্লু জারকান একটা এফেক্টিভ স্টোন। এফেক্টিভ স্টোন কেন? কম দাম কিন্তু খুব ভালো কাজ হয়। কিন্তু ব্লু জারকানে আমরা বুঝতে পারছি শুক্রটা বুস্ট আপ হবে। জারকান তো শুক্রটা বেশি বুস্ট আপ হবে। একটু শনিকে টাচ করবে, মানে শনিটাকে একটু টাচ করলে হবে না, একটু টাচ দিতে হবে। তাহলে আমরা একটা সাতমুখী রুদ্রাক্ষ। এর যদি হঠাৎ করে কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে প্রবল সমস্যা হয়, যদি প্রবল সমস্যা, সেখান থেকে ইনস্ট্যান্টিনিয়াস রেমেডি দেবো। মানে যে রেমেডি কন্টিনিউয়াসলি ইউজ করা যাবে না, কিন্তু যে রেমেডি ভালো কাজ করবে, গাধাক কাজ করবে, সেরকম যদি কিছু রেমেডি দিতে হয়, তাহলে এখানে আমরা আহ একটা অদ্ভুত রেমেডি করব। সেটা হচ্ছে পান্না, ইয়েলো সাফায়ার, আর আমরা করব তিন মুখী রুদ্রাক্ষ। আমরা সিম্প্যাথিক আর অ্যান্টিপ্যাথিক রেমেডি পড়েছিলাম। প্রথমটা হলো মোটামুটি সিম্প্যাথিক রেমেডি, আর প্রথমটার কোনো নেগেটিভ এফেক্ট নেই, কিন্তু দ্বিতীয়টার নেগেটিভ এফেক্ট রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দ্বিতীয়টাকে করতে পারি খুব দ্রুত এফেক্টের জন্য। যেই মাত্র আমরা বুঝতে পারবো যে কাজ হয়ে গেছে, তখন আমরা ব্লু সাফায়ার সরি ইয়েলো সাফায়ারটাকে রিমুভ করিয়ে দেবো। ইয়েলো সাফায়ারকে রিমুভ করিয়ে তখন এই পান্নাটা থাকবে, আর এই বাকি পুরো রেমেডিটা এই এটার বদলে নিয়ে চলে আসবে। পুরো রেমেডিটা এই জায়গাটাতে নিয়ে চলে আসবে। সেই সময় আমরা তিন মুখী রুদ্রাক্ষ রাখতেও পারি, বা তিন মুখী রুদ্রাক্ষ বাদও দিয়ে দিতে পারি। এবার তাহলে পার্টিকে যদি আমরা বলি যে ইয়েলো সাফায়ারটা খুলে ফেলা, তোমাকে পড়িয়েছিলাম কদিন, তোমার মিটে গেছে, আর দরকার নেই। তো পার্টি রেগে বেগে মারতে আসবে, বলে এত দামি একটা পাথর, তো কস্টলি একটা পাথর, তখন বলছো খুলতে, এই বললে পড়তে, আর এখনই বলছো খুলতে। পার্টি সে হচ্ছে গিয়ে রেগে বেগে ঝামেলা করতে মারতে চলে আসে, এবং এটাই স্বাভাবিক, আসাই উচিত। আচ্ছা, রেমিডি দুটো বুঝতে পারলেন? রেমিডিটুকু বুঝতে কারোর অসুবিধা? স্যার ইউএলএ সাফায়ারটা কেন ইউজ করলেন এটা একটু বলে। ইউলো সাফায়ারটা বেসিক্যালি ইউজ করার কারণ হচ্ছে গিয়ে আমরা বৃহস্পতিকে বুস্ট আপ করতে চাইছি। বৃহস্পতি ইন্ডিকেট করে থার্ড হাউসকে। থার্ড হাউসকে আমি কেন বুস্ট আপ করতে যাবো? এখানে দুটো জিনিস কাজ করেছে। একটা হচ্ছে গিয়ে এই চার্টটার মধ্যে যদি আমি সবচেয়ে এফেক্টিভ গ্রহ দেখি, তাহলে সেটা হচ্ছে বৃহস্পতি, যে নবাংশে বলবান, যে দশাংশে বলবান, বর্গোত্তম হয়ে রয়েছে,
যে মূল কুণ্ডলীটাকে অনেকটাই কন্ট্রোল করছে। তো বৃহস্পতিকে বুস্ট করে আমি থার্ড হাউসটাকে তোলার চেষ্টা করবো। থার্ড হাউস যে কমিউনিকেশন কানেকশন দেবে, সেইটার মাধ্যমে আমি আলটিমেটলি গ্রোথটাকে আনার চেষ্টা করবো। স্যার যেহেতু 12th হাউস লর্ড, সেই জন্য তিন মুখী রুদ্রাক্ষ দিলেন, তাই তো স্যার, ব্যালেন্স করার জন্য? তিনমুখী রুদ্রাক্ষ দিলাম সাকসেসটাকে বাড়ানোর জন্য, মঙ্গলকে দিলাম পাওয়ার। আর 12th হাউস লর্ড যেহেতু বৃহস্পতি, বৃহস্পতির সঙ্গে শনি মঙ্গল এদের কমিউনিকেশন হয়ে রয়েছে, তাই তিনমুখী রুদ্রাক্ষ একটা আমরা ব্যাকআপের জন্য রাখলাম। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। কিন্তু স্যাফায়ারটা হচ্ছে শর্ট টার্ম, স্যাফায়ারটা কিন্তু বেশি দিনের জন্য নয়, দিলে কিন্তু রোগ নিয়ে চলে আসবে। কারণ ষষ্ঠপতি দ্বাদশপতিকে পাওয়ার দিয়ে রেখে দিয়েছি, এদিকে শনি ছাড়া রয়েছে, নিচস্থ শনি, রিস্ক আছে কিন্তু। যেই মাত্র ইয়েলো সাফায়ারে এর যে উদ্দিষ্টটা সিদ্ধ হবে, ব্যবসা হচ্ছে না বা দোকান পাচ্ছি না, একটা ভালো দোকান করতে চাইছি, স্টাফ জোগাড় করেছি, দোকান হচ্ছে না, তো এই যে সিচুয়েশন, এই দোকান না হওয়া সিচুয়েশন, এই জায়গাটায় কিন্তু আমাদের এই ইয়েলো সাফায়ারটা সাডেনলি কাজ করে দেবে, হঠাৎ কানেকশন করে দেবে, ঠিক যে লোকটাকে দরকার সেই লোকটাকে এনে দেবে, কিন্তু তারপরে আস্তে আস্তে স্লোলি ডিস্টার্ব করতে শুরু করবে। এটাও করা যেতে পারে। পান্নার সঙ্গে পিতপোকরাস তিনমুখী রুদ্রাক্ষ পড়িয়েছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা বলছি যে তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র অ্যাটলিস্ট 28 বার করে জপ করতে থাকো। স্যার, হম। আমি বলছি, মানে মানে ষষ্ঠপতি অষ্টমপতি আর দ্বাদশপতির কি পাথর দেওয়া যায়? এই তো যায়। যায়? হুম, তবে আমাদের তো বিভিন্ন রকম রেমেডি রয়েছে, সিম্প্যাথিক রেমেডি রয়েছে, অ্যান্টিপ্যাথিক রেমেডি রয়েছে, কিন্তু দেখতে হবে হুম। এখানে বুধ হচ্ছে ষষ্ঠপতি নবমপতি, তাহলে বুধকে আমি নবমপতি হিসেবে দেখে রেমেডি করি, কিন্তু ষষ্ঠ ভাবটাও তো পীড়িত হলো, তাই তাদেরকে হুম। আমাকে বলে রাখতে হবে যে তোমাকে কিন্তু ষষ্ঠপতির রেমেডি করা হয়েছে, তাহলে এটা হচ্ছে শর্ট টার্ম রেমেডি, খুব সাবধানে এটাকে ইউজ করতে হবে, এটা কিন্তু দীর্ঘদিনের জন্য নয়। এবং মাথায় রাখতে হবে এই কাজটা এই পর্যন্ত হলে পরে আমরা রেমেডিটাকে অল্টার করি। আর স্যার, কেতুর ব্যাপারটা বললেন না যে 2.5 মাস করে, ওইটা আমি বুঝতে পারলাম না ঠিক। প্রত্যেকটা গ্রহ একটা সার্টিন টাইম পর্যন্ত অ্যাক্টিভ থাকে। এবার এই যে রাশি চক্রটা, এটা তো হচ্ছে গিয়ে ওই এরকম নয় যে আমি এই আমার একতলা শেষ হলো, আমার বাড়ি শেষ হলো, পরের থেকে রাস্তা শুরু হলো, এরকম নয়। এটা হচ্ছে গিয়ে যে আস্তে আস্তে প্রভাবটা কমছে আর আস্তে আস্তে প্রভাবটা বাড়ছে। মানে কন্যা রাশি তুলা শেষ হয়ে গেল, মানে সেখান থেকেই কন্যা শুরু হয়ে গেল, এরকম না ব্যাপারটা। তুলা রাশির প্রভাব কমছে, কন্যা রাশির প্রভাব বাড়ছে, এরকম ভাবে। এবার কন্যা যেখানে শেষ হলো সেখান থেকেই তুলা শুরু হলো, এবং 0 ডিগ্রির তুলা আর 15 ডিগ্রির তুলা একই রকম নয়। এই যে জায়গাটা, এইখানে হচ্ছে গিয়ে কন্যার প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করলো, আর এখান থেকে আস্তে আস্তে তুলার প্রভাব বাড়তে শুরু করলো। এখানে তুলার প্রভাব ম্যাক্সিমাম, তারপরে আবার কমছে, কমতে কমতে বৃশ্চিকের প্রভাব আসলো, আবার এখানে বৃশ্চিকের প্রভাব শুরু হয়ে এখানে ম্যাক্সিমাম, এরকম ভাবে চলবে। ঠিক আছে? তো আচ্ছা। এইখান থেকে যখন কেতু চলে গেল এই ঘরটাতে, বা এখান থেকে কেতু এই ঘরে যাবে, ফলে কেতুর যে এফেক্ট এখানে 0 হয়ে গেল, না, কেতুর এফেক্ট রয়েছে। তো সেই এফেক্টটা মোরারলেস, কেতুর এফেক্ট যেটা থাকে সেটা বলা যেতে পারে নেগেটিভ এফেক্টই। সেটা হচ্ছে গিয়ে 2 থেকে 2.5 মাস। কেতুর যেহেতু এই ডিউরেশনটা হচ্ছে 18 মাস, মানে মোটামুটি তার আহ অ্যাপ্রক্সিমেটলি 10 ভাগের 1 ভাগ সময় সে হচ্ছে গিয়ে সে একটা প্রভাব দিয়ে রাখে। 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 2 মাস, অ্যাপ্রক্সিমেটলি 2 মাস। হুম। এক আচ্ছা। 18 মাসের 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1.8 মাস, তো 2 মাস। হুম। এই 2 মাস যে প্রভাবটা থাকবে সেই সময় ঘটনা হতে পারে। স্যার একটা প্রশ্ন করবো? নিশ্চয়ই। স্যার আপনি কোন একটা ক্লাসে বলেছিলেন, একবার না বহুবার বলেছেন, যে একমাত্র রাহু মহারাজকে নিয়ন্ত্রণ করতে পারে দেবগুরু বৃহস্পতি। হম। স্যার কেতু মহারাজের ক্ষেত্রে কোন গ্রহ যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিছুটা?
কেতুকে না অতটা নিয়ন্ত্রণ করার আমাদের খুব একটা দরকারই হয় না। কারণ রাহু আর কেতু এই দুটোকে যদি আমরা দেখি, রাহুর যে অ্যাক্টিভিটি রয়েছে, কেতুর কিন্তু সেই অ্যাক্টিভিটি নেই। কেতু এমনিতেই সফট। এবার কেতুকে আমাদের দরকার হয় যেটা, সেটা বুস্ট আপ করা। আর কেতু যদি ব্লকেজ ক্রিয়েট করে, তাহলে সেই জায়গাটাকে ব্যাকআপ দেওয়া। কেতুর রেমেডি দিলে কতগুলো বিশেষ ক্রিয়া দেখতে পাওয়া যায়। তার মধ্যে প্রথম হচ্ছে শত্রু থেকে মুক্তি, মানে অকারণ শত্রুতা, সেখান থেকে মুক্তি। এটা হচ্ছে গিয়ে কেতুকে পাওয়ার দিলে হয়। আর দুটো জিনিস বলি, একটু অদ্ভুত শুনতে লাগবে। পেটের কন্টিনিউয়াস প্রবলেম হচ্ছে, কেতুকে পাওয়ার দিলে রিলিফ পাওয়া যায়। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, কিছুতেই ব্রেনের ওপেননেস বাড়ছে না, কিছুতেই পড়া জমছে না, কিছুতেই সাকসেস আসছে না, একটা ক্যাট সাইন, সেটা হচ্ছে গিয়ে এটাকে ট্যাকল করতে পারে। এই জন্য স্যার আমরা কন্ট্রোল করবার থেকে কেতুকে বুস্ট করার চেষ্টা করব, করে সেখান থেকে যদি দরকার হয় তাহলে ক্যাট সাইন দিন। স্যার স্যার ফোর্থ কেতু তো হাউসে কেতু কেতু থাকলে কি স্টোন দেওয়া যায়? কোন রাশিতে? সিংহ রাশিতে, এই সিংহ রাশি হচ্ছে মেষ, মেষ রাশি। মানে মকর লগ্ন, মকরের চতুর্থে কেতু রয়েছে। না, লগ্ন হচ্ছে সিংহ। সিংহ লগ্ন, বৃশ্চিকে কেতু রয়েছে। হ্যাঁ, বৃশ্চিকে আছে। কেতুকে পাওয়ার দেওয়াও মুশকিল, মঙ্গলকে পাওয়ার দেওয়াও মুশকিল। মানে এটা একদম এক্সপেরিয়েন্স থেকে বলছি। কেতুর তো ওটা তুঙ্গ ক্ষেত্র, ওখানে হ্যাঁ, কেতু মঙ্গলকে ঘাটাঘাটি করা বিপদ আছে। যদি দরকার হয় সেই ক্ষেত্রে রবিকে বুস্ট করা যেতে পারে। রবি, বুধ, আহ শুক্রকেও কিছুটা দেখা যেতে পারে ভাবনা চিন্তা করে। রবি, বুধ, শুক্র এদেরকে পাওয়ার দেওয়ার চেষ্টা করছে। স্যার ঠিক আর আছে, ঠিক ক্যাটসাই আছে। দিলেও খুব ছোট। স্যার আচ্ছা, কেতু তো ইন্ডিকেট করে তো, কাটিংও তো স্যার ইন্ডিকেট করেন কেতু। কেতু মানেই কাটি। কাটিং, হ্যাঁ। তো বছর দেড় দুয়েক আগে একটা চার্ট আমি দেখেছিলাম, মানে আমি দেখিনি, একজন দিয়েছিল, ক্যাটসাই দিয়েছিল, লগ্নে কেতু ছিল, কোন ঘরটা এক্সাক্ট খেয়াল নেই। তা আমার কেমন লেগেছিল, আমি বলেছিলাম না হলেই বোধহয় ভালো হতো, সীমিত জ্ঞানে যা হয় আর কি। কিন্তু স্যার একটা অদ্ভুত ব্যাপার ঘটলো, মাস দুয়েকের মধ্যে টালিগঞ্জ মেট্রো স্টেশনে কাটা পড়লো ভদ্রলোক, সুইসাইড করলো। এই এটা কি এই ক্যান্সার কারণে জায়গাটা, হতে পারে? হ্যাঁ, হতে পারে তো। মানে আমি তো প্রচুর চার্ট দেখি, তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে ক্যাটসাই, গোমেদ, রুবি এগুলো মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আহ গোমেদ পড়িয়ে সুস্থ মানুষ, তাকে গোমেদ পড়াবার পর থেকে সিস্ট বেড়েছে, এরকম তো রয়েছে আমার কাছে, আমি দেখেছি। ইউটেরাসে সিস্ট ছিল না, গোমেদ পড়াবার পর থেকে আস্তে আস্তে সিস্টটা ফর্ম করেছে এবং বেড়েছে। তো মানে সাইড এফেক্ট। হুম। সাইড এফেক্ট হয়েছে। ঠিক স্যার। যাই হোক, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আজকের ক্লাসটা কিন্তু খুব সলিড ক্লাস হয়েছে। তো আপনারা দেখবেন, মানে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় গ্রুপে লিখবেন। এবং আমি কি বলেছি এটা ইম্পর্টেন্ট নয়, আমি কিসের বেস করে বলেছি সেটা ইম্পর্টেন্ট। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আর নোটস লিখবেন, পড়াশুনো করবেন। আমি রেগুলার ক্লাস করি, মানে ক্লাস করাই যেমন আমি ক্লাস করি, নতুন জিনিস শেখার চেষ্টা করি। এই শেখা শেখানো, এই জার্নিটা চলতেই থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত হয়ে পড়াশুনো করবেন, প্রচুর নোটস লিখবেন, এবং লিখলে পরেই কিন্তু আলটিমেটলি জায়গাটা তৈরি হবে। পড়াশুনো করতে হবে। তাহলে আজকের মতো শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকুন। আচ্ছা, আমাদের 25শে এপ্রিল, 25শে এপ্রিল একটা পরীক্ষা আছে। পরীক্ষা, এই ব্যাপারটাতে আমি আপনাদেরকে কোশ্চেনটা পাঠিয়ে দেবো। তো আপনারা একটু দেখবেন যে কতটা আপনারা লিখতে পারছেন। আপনাদের থেকে পরীক্ষা ছিল না আপনাদের সময়, কিন্তু 241 থেকে আমাদের যে ব্যাচ চালু হয়েছে, এখানে কিন্তু পরীক্ষা রাখা হচ্ছে। এবং এখানে পরীক্ষা বেশ বেশ কঠিন পরীক্ষা হচ্ছে। তো আপনারা, আমি কোশ্চেনটা পাঠিয়ে দেবো গ্রুপে, 25 তারিখে পাঠিয়ে দেবো, এখন পাঠাবো না। সেটা হচ্ছে কি আপনারা ইয়ে করবেন,
স্যার একটু আগে পাঠালে হতো না? আগে পাঠালে যদি লিক করে যায় কোশ্চেন, স্টাডি করতে হবে তো স্যার। না আপনাদের পরীক্ষা দিতে হবে না। আচ্ছা স্যার, যেটা ঠিক মনে করেন আপনি। এবং 5 ঘন্টার কিরকম পরীক্ষা। কোয়েশ্চেন থাকবে? আমি দিয়ে দেবো কোশ্চেনটা আপনারা দেখবেন, দেখে স্টাডি করার চেষ্টা করবেন, একদম বেসিক লেভেলে, প্রেডিকশন ওরিয়েন্টেড নয়, ফান্ডামেন্টাল নলেজের উপরে। তো সেটা হচ্ছে গিয়ে দিয়ে দেবো। 150 নম্বরের পরীক্ষা, 5 ঘন্টার পরীক্ষা, কঠিন পরীক্ষা। তো আজকের মতো এই পর্যন্তই থাক। সবাইকে শুভরাত্রি। খুব ভালো থাকুন সবাই। হ্যাঁ স্যার, গুড নাইট, শুভরাত্রি।